ওয়েলকাম টু ইকোনমিক সলিউশনস। আমি অভিরূপ রায়। আজকে আমরা ইকোনমিক্সের উপর কিছু এমসিকিউ নিয়ে ডিসকাস করব। আজকের ফার্স্ট যে কোশ্চিনটায় আমরা আসছি, কোশ্চিন নাম্বার 1, এ ডুয়াল ইকোনমি মিনস কোএক্সিস্টেন্স অফ অপশন এ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরস, অপশন বি domestic industries and foreign industries, option C features of less developed and advanced economics, option D none of the above. আমরা ডুয়াল ইকোনমি বা বাংলায় যেটাকে বলছে দ্বৈত অর্থনীতি, ডুয়াল ইকোনমি বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি যে ইকোনমিতে প্রিমিটিভ বা ট্র্যাডিশনাল ইকোনমির ক্যারেক্টারিস্টিক্স যেরকম দেখা যাচ্ছে, সাইড বাই সাইড মডার্ন ইকোনমি বা ডেভেলপড ইকোনমির ক্যারেক্টারিস্টিক্সও যদি দেখা যায়, তখন সেই ইকোনমিকে আমরা বলবো ডুয়াল ইকোনমি। মানে অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল ইকোনমি বা প্রিমিটিভ ইকোনমি বলতে আমরা এখানে বলছি ফিচার্স অফ লেস ডেভেলপড, features of less developed and advanced economies. অপশন সি হচ্ছে এটা এখানে কারেক্ট, less developed and advanced economy. নেক্সট কোশ্চিন আমরা যেটা আসছি, কোশ্চিন আমরা অ্যাকচুয়ালি এই সেটটা কিন্তু প্রিভিয়াস তিনটে সেটের পর থেকে কন্টিনিউ হচ্ছে। আগে ইউটিউব ভিডিওগুলো ফলো করবে, সেট 1, সেট 2, সেট 3 যেগুলো ছিল, তারপর থেকে এই পার্টটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। নেক্সট যে কোশ্চিনটা আমরা আসছি, ইন্ডিয়ান ইকোনমি ইজ অপশন এ ডেভেলপিং ইকোনমি, অপশন বি মিক্সড ইকোনমি, অপশন সি ডুয়ালিস্টিক ইকোনমি, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে কোন ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখা যায়, কোন ক্যারেক্টারিস্টিক্স এখানে আমরা দেখছি? আমরা কিন্তু এখানে প্রত্যেকটাকেই ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। যেরকম ইন্ডিয়ান ইকোনমিকে আমরা ডেভেলপিং ইকোনমি বলছি বা উন্নয়নশীল অর্থনীতি বলছি, মিক্সড ইকোনমিও বলছি ইন্ডিয়ান ইকোনমিকে। কেননা ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর সাইমultaneously এক্সিস্ট করছে ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে। ডুয়ালিস্টিক ইকোনমিও বলছি, কেননা ট্র্যাডিশনাল বা প্রিমিটিভ ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স যেরকম দেখা যাচ্ছে, সাইড বাই সাইড অ্যাডভান্সড ইকোনমি বা ডেভেলপড ইকোনমির ক্যারেক্টারিস্টিক্সও ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে দেখা যাচ্ছে। কাজেই এক্ষেত্রে দাঁড়িয়ে তিনটেই কিন্তু কারেক্ট হচ্ছে। কারেক্ট অ্যান্সার আমাদের এখানে হচ্ছে কিন্তু অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চিন আমরা যেটা আসছি, কোশ্চিন নাম্বার 68, priority sector lending is provided for option A the purpose of housing development, option B the purpose of agricultural development, option C the development of rural infrastructure, option D all of the above. প্রায়োরিটি সেক্টর লেন্ডিং বলতে আমরা সেই সমস্ত সেক্টর গুলোকে বলছি যেগুলোর ক্ষেত্রে ব্যাংকিং সেক্টর গুলো লোন দেওয়ার ক্ষেত্রে সব থেকে আগে প্রায়োরিটি দিয়ে থাকে। মানে অনেক সময় কনসেশন দেয় বা লো রেট অফ ইন্টারেস্টে লোন প্রোভাইড করে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অপশনগুলোর দিকে যদি লক্ষ্য করি, প্রত্যেকটাই কিন্তু কারেক্ট। যেমন অপশন এ দ্য পারপাস অফ হাউজিং ডেভেলপমেন্ট, অপশন বি দ্য পারপাস অফ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, অপশন সি ডেভেলপমেন্ট অফ রুরাল ইনফ্রাস্ট্রাকচার, প্রত্যেকটাই কিন্তু কারেক্ট। অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। Next question, question number 69, RBI revision of reverse repo rate by 10 basis points implies which
among the following fractions, which among the following fractions, এখানে রেপো বা রিভার্স রেপো রেট বলেছে আরবিআই রিভাইজ করেছে 10 বেসিস পয়েন্ট। এখানে কতটা মানে আইদার ইনক্রিজ করেছে আর ডিক্রিজ করেছে, মেনশন করা নেই এখানে আর কি। এই 10 বেসিস পয়েন্ট বলতে আমরা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি, মানে কিভাবে আমরা বেসিস পয়েন্টকে পার্সেন্টেজে কনভার্ট করছি। অপশনগুলো দিয়েছি 1%, 10%, 100%, 0.10%। আমরা অ্যাকচুয়ালি 100 বেসিস পয়েন্ট, আমরা অ্যাকচুয়ালি 100 বেসিস পয়েন্ট বলতে কিন্তু বোঝাই 1%। তাহলে এখানে আমাদের 10 বেসিস পয়েন্ট মেনশন করা আছে। 10 বেসিস পয়েন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি? 10 বেসিস পয়েন্ট বলতে আমরা কিন্তু বোঝাচ্ছি 0.10%। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট। নেক্সট কোশ্চিন আমরা আসছি, দেখো দুটো স্টেটমেন্ট এখানে দেওয়া আছে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। স্টেটমেন্ট 1 হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1969, ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1969 ইনক্লুডেড মোনোপলিস্টিক অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট, যেটাকে এমআরটিপি অ্যাক্ট বলা হচ্ছে। নাম্বার 2 স্টেটমেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1956 ইন্ট্রোডিউসড লাইসেন্সিং পারমিট রাজ। এখানে যে দুটো স্টেটমেন্ট বলা আছে সেই দুটো স্টেটমেন্টের রেসপেক্টে দেখলে কোনটা বা কোনগুলো কারেক্ট। আমরা যদি দেখি তো এমআরটিপি অ্যাক্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1969 এর ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে ইনক্লুড করা হয়েছে। মোনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট বা এমআরটিপি অ্যাক্ট, যেক্ষেত্রে আমরা দেখছি যে মোনোপলি ইন্ডাস্ট্রিগুলোকে রেস্ট্রিক্টেড করার জন্য এমআরটিপি অ্যাক্টের আওতায় কিন্তু আনা হয়েছিল। ইনিশিয়ালি সেই সমস্ত মোনোপলি ইন্ডাস্ট্রিগুলোকেই এমআরটিপি অ্যাক্টের আওতায় আনা হয়েছিল যে সমস্ত মোনোপলি ইন্ডাস্ট্রিগুলোর অ্যাসেট সাইজ ছিল অ্যাটলিস্ট 25 crore অ্যান্ড অ্যাবাভ। পরবর্তীকালে আমরা 1980 যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি বা 1985 এর ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে গিয়ে দেখতে পেয়েছি যে এমআরটিপি অ্যাক্টটা আরো লিবারেল হয়েছে। মানে এই যে এমআরটিপি অ্যাক্টের আন্ডারে আনার জন্য যে রেস্ট্রিকশনটা ছিল, মানে 25 crore এর অ্যাসেট সাইজ ছিল, সেটাকে আরো ইনক্রিজ করা হয়েছে। আপার লিমিটটা 50 crore করা হয়েছিল 1980 ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে, এবং পরবর্তীকালে 1985 এটা 100 crore করা হয়েছিল। এবং এমআরটিপি অ্যাক্টটা সম্পূর্ণভাবে রিপিল হয়েছিল বা স্টপ হয়ে গেছিল 1991 এর নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে গিয়ে। কাজেই স্টেটমেন্ট 1 কিন্তু এক্ষেত্রে কারেক্ট হচ্ছে। স্টেটমেন্ট 2 তে কি দেওয়া আছে? ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1956, এটা অ্যাকচুয়ালি সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি। 1956 এর যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি সেটাকে আমরা বলছি সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি। তো এখানে কি বলা হয়েছে? ইন্ট্রোডিউসড লাইসেন্সিং পারমিট রাজ। তো এটাও কিন্তু কারেক্ট, দুটোই কারেক্ট হচ্ছে এখানে। কারেক্ট অ্যান্সার বোথ 1 and 2, অপশন সি। নেক্সট হচ্ছে ইন্ডিয়াস ইকোনমিক ক্রাইসিস ইন 1991 ওয়াজ মেনলি দ্য আউটকাম অফ দ্য ফলোইং। এই যে সময়টা অ্যাকচুয়ালি 5-year প্ল্যানটা শেষ হচ্ছে, মানে 1985 থেকে আমরা দেখতে পাচ্ছি 1990 পর্যন্ত 5-year প্ল্যানের টাইম টেনিওর ছিল। এই যে সময়টা দাঁড়িয়ে আমরা দেখছি যে 5-year প্ল্যানটা অ্যাকচুয়ালি শেষ হচ্ছে 1990 তে, আমরা দেখছি 5-year প্ল্যানটা শেষ হচ্ছে। এই সময় ইন্ডিয়ান ইকোনমিতে একটা
সিভিয়ার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা গেছিল, মানে 1991। এই যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, যেটাকে আমরা সিভিয়ার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখছি ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে 1991 এই সময়, এর মেন কারণগুলো কি কি ছিল? এর মেন কারণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে একটা বিশাল পরিমাণে ডেফিসিট দেখা গেছিল ইন্ডিয়ান ইকোনমিতে। তার পাশাপাশি ফিসকাল ডেফিসিট দেখা গেছিল। ফিসকাল ডেফিসিট বলতে গভর্নমেন্টের এক্সপেন্ডিচারের পার্টটা গভর্নমেন্টের রিসিপ্টের পার্টের থেকে অনেকটা বেশি হয়ে গেছিল এই সময়। মানে ফিসকাল ডেফিসিট ইজ ইকুয়াল টু আমরা অ্যাকচুয়ালি বলে থাকি গভর্নমেন্ট বাজেট এক্সপেন্ডিচার মাইনাস গভর্নমেন্ট বাজেট রিসিপ্ট এক্সক্লুডিং বরোয়িং অ্যান্ড আদার লায়াবিলিটিস। এই পার্টটা রিসিপ্টের থেকে বাদ যাচ্ছে আর কি। তো এইটার পার্সেন্টেজটা অনেকটা বেড়ে গেছিল এবং সাইড বাই সাইড ইনফ্লেশনের পার্সেন্টেজটাও ইকোনমিতে আমরা দেখতে পাচ্ছি ডবল ডিজিটে চলে গেছিল এই সময়। তো এই কারণের জন্য ইন্ডিয়ান ইকোনমিতে একটা বিশাল পরিমাণে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা গেছিল। তো এইটা এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কিন্তু তিনটেই, ABC, মানে অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অবলিকলি আর ট্রু? এখানে দুটো স্টেটমেন্ট আছে দেখো, এক্স অফিসিও চেয়ারম্যান অফ নীতি আয়োগ, ex officio chairman of Niti Aayog is Prime Minister, and NDC means National Development Council, was also PM, Prime Minister. Next হচ্ছে statement 2 হচ্ছে Niti Aayog and Niti Aayog Planning Commission and NDC are not constitutional and statutory body. এখানে আমরা যদি দেখি, আমরা নীতি আয়োগ বলো বা এনডিসি বা প্ল্যানিং কমিশন বলো, কোনোটার কথাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কনস্টিটিউশনে মেনশন করা নেই, বা কনস্টিটিউশনের কোনো আর্টিকেলে কোনোটার কথাই মেনশন করা নেই, বা মানে পার্লামেন্টে পাস হয়ে কিন্তু কোনোটাই আসেনি। মানে অ্যাকচুয়ালি নীতি আয়োগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি নীতি আয়োগ ওয়াজ সেট আপ বাই দ্য রেজলিউশন অফ গভর্নমেন্ট। কাজেই এক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই আমরা বলছি নীতি আয়োগ, প্ল্যানিং কমিশন আর এনডিসি আর নট কনস্টিটিউশনাল অ্যান্ড স্ট্যাচুটারি বডি। কাজেই দুটো স্টেটমেন্টই কিন্তু কারেক্ট হচ্ছে, স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 দুটোই কিন্তু কারেক্ট, বোথ 1 and 2। নেক্সট হচ্ছে ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া ওয়াজ ইজ পাবলিশড বাই। ইকোনমিক সার্ভেটা অ্যাকচুয়ালি পাবলিশড কে করছে? 1 হচ্ছে এ হচ্ছে ফাইন্যান্স কমিশন, বি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সি হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। ইকোনমিক সার্ভেটা কিন্তু পাবলিশড হয়ে থাকে পাবলিশড বাই মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। মানে অ্যাকচুয়ালি আমরা ইকোনমিক সার্ভেটা আমরা যদি দেখি প্রেজেন্ট ইকোনমিক সার্ভে এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে দেখতে পারবো প্রেজেন্ট ইকোনমিক সার্ভে কিন্তু হচ্ছে 2020-21। আবার ইউনিয়ন বাজেট যদি দেখি, তাহলে প্রেজেন্ট ইউনিয়ন বাজেট হচ্ছে 2021-22। কাজেই আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে ইকোনমিক সার্ভেটা কিন্তু সবসময় ব্যাকওয়ার্ড হয়। মানে ইকোনমিক সার্ভের ক্ষেত্রে প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ারের যে বিভিন্ন ডেটাগুলো থাকে সেগুলোকে দেখতে পাই। মানে প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ারের গভর্নমেন্টের কত ফিসকাল ডেফিসিট, প্রাইমারি ডেফিসিট বা রেভিনিউ ডেফিসিট, প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ারের সিপিআই ইনফ্লেশন কত, ডাব্লিউপিআই ইনফ্লেশন কত, এরকম যে ডেটাগুলো আছে সেগুলো ইকোনমিক সার্ভের ক্ষেত্রে আমরা দেখতে পাই। কাজেই কারেক্ট অ্যান্সার মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। Next question number 74. Which among the following is obliquely are characteristics of stagflation in an economy? Stagflation characteristics কোনটা হচ্ছে? অপশন 1 হচ্ছে আমাদের ইকোনমিক স্লোডাউন, অপশন নাম্বার 2 স্টেটমেন্ট হচ্ছে লোয়ার রেট অফ ইনফ্লেশন, নাম্বার 3 হচ্ছে হায়ার রেট অফ আনএমপ্লয়মেন্ট। মানে অ্যাকচুয়ালি স্ট্যাগফ্লেশন বলতে আমরা বুঝি যে স্ট্যাগনেশন উইথ হাই রেট অফ ইনফ্লেশন।
স্ট্যাগনেশন মানে ইকোনমিক স্লোডাউন বা ইকোনমিতে যখন রিসেশন দেখা যাচ্ছে এরকম একটা সিচুয়েশন, যেটাকে আমরা স্ট্যাগনেশন বলছি। মানে ইকোনমিক স্লোডাউন বা রিসেশনারি একটা সিচুয়েশন কোনো কান্ট্রির ইকোনমিতে যখন দেখা যাবে, তখন কিন্তু আমরা অটোমেটিক্যালি দেখতে পারবো আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজও কিন্তু ইকোনমিতে ইনক্রিজ করছে। কাজেই এই ক্ষেত্রে আমরা বলবো ওয়ান স্টেটমেন্ট মানে ইকোনমিক স্লোডাউন, এটাও যেরকম কারেক্ট। থ্রি স্টেটমেন্ট মানে হায়ার রেট অফ আনএমপ্লয়মেন্ট, এটাও কিন্তু কারেক্ট। কাজে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, 1 and 3, ইকোনমিক স্লোডাউন আর হচ্ছে হায়ার রেট অফ আনএমপ্লয়মেন্ট, দুটো স্টেটমেন্টই আমাদের এখানে কারেক্ট। নেক্সট হচ্ছে in which year 20-point program was initiated for the first time in India? Option A 1970, option B 1972, option C 1975, option D হচ্ছে 1985। 20-point program কোন ইয়ারে ইন্ডিয়ান ইকোনমিতে ইনিশিয়েটেড হয়েছিল? আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো 20-point প্রোগ্রাম কিন্তু ইনিশিয়েটেড হয়েছিল 1975-এ। তো কোশ্চিন আসতে পারে যে কোন 5 ইয়ার প্ল্যানের সময় 20-point প্রোগ্রাম ইনিশিয়েটেড হয়েছিল। তো এই সময় আমরা যদি দেখতে পারবো কিন্তু 5th 5-year প্ল্যান চলছিল, কেননা 5th 5-year প্ল্যানের টাইম টেনিওরটা ছিল 5th 5-year প্ল্যানের টাইম টেনিওরটা আমরা দেখতে পাচ্ছি 1974 থেকে 1978, আর এইটা কোন সময় হয়েছে 1975-এ। 20-point প্রোগ্রামটা আমরা দেখছি। এই 20-point প্রোগ্রামের মেইন অবজেক্টিভ কি ছিল? ডেভেলপমেন্ট অফ উমেন, ডেভেলপমেন্ট অফ ST/SC, এগ্রিকালচার, হেলথ, এডুকেশন, ইরিগেশন, এই সমস্ত কিছু ডেভেলপমেন্ট করা, রুরাল এরিয়ার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এগুলো। কাজেই 1975-এ। নেক্সট কোশ্চিন, author of the famous book an inquiry into the natures and causes of wealth of nation is, এটা কে লিখেছে? এই বইটা কে লিখেছে? আমরা দেখতে পাচ্ছি কারেক্ট অ্যান্সার কিন্তু হচ্ছে অপশন সি, মানে অ্যাডাম স্মিথ। এখানে কারেক্ট অ্যান্সার জেম কেন্স, ডেভিড রিকার্ডো, অ্যাডাম স্মিথ, কার্ল মার্কস। তো কারেক্ট অ্যান্সার অ্যাডাম স্মিথ। নেক্সট কোশ্চিন, দ্য লায়াবিলিটি অফ কমার্শিয়াল ব্যাংক আর কোনগুলো? এখানে আমরা কতগুলো স্টেটমেন্ট দিয়েছি, কোনগুলোকে লায়াবিলিটি বলছি কোনো কমার্শিয়াল ব্যাংকের? টাইম ডিপোজিটস, সিকিউরিটি হোল্ডিংস, ডিমান্ড ডিপোজিটস, অ্যাডভান্সেস ফ্রম সেন্ট্রাল ব্যাংক। কোনগুলো কমার্শিয়াল ব্যাংকের লায়াবিলিটি হিসাবে আমরা দেখছি? মানে অ্যাকচুয়ালি আমরা যদি লক্ষ্য করি, কোনো কমার্শিয়াল ব্যাংকের কাছে আমরা যে ডিপোজিট রাখছি, সেটা কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট, সেটা হতে পারে সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট, সেটা হতে পারে ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট, এই যে পার্টগুলো, এইগুলোকে আমরা কিন্তু কোনো কমার্শিয়াল ব্যাংকের লায়াবিলিটি হিসাবে দেখতে পাই। বা সিকিউরিটি হোল্ডিং, যেগুলো আমরা দেখছি কমার্শিয়াল ব্যাংকগুলো যে সিকিউরিটি হোল্ড করছে, এইখানে বা কমার্শিয়াল ব্যাংকগুলোকে ধরো কোনো রিজার্ভ হিসাবে যখন কোনো লোন নিচ্ছে, তখন সিকিউরিটি জমা রাখতে হচ্ছে, কোনো সিকিউরিটি যেগুলো কমার্শিয়াল ব্যাংকের কাছে আছে, গভর্নমেন্ট সিকিউরিটি। তো এইগুলোকে আমরা লায়াবিলিটি বলছি কমার্শিয়াল ব্যাংকের। কাজেই কারেক্ট অ্যান্সার 1, 2 and 3, তিনটেই কিন্তু এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন আমরা আসছি গ্রিন জিডিপি, কোশ্চিন নাম্বার 78। গ্রিন জিডিপি means GDP minus social cost caused by environmental degradation, GDP plus social cost caused by environmental degradation, GDP comes from agricultural products minus
সোশ্যাল কস্ট, অপশন ডি হচ্ছে জিডিপি কাম ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস প্লাস সোশ্যাল কস্ট। তো গ্রিন জিডিপি বলতে আমরা কিন্তু বোঝাচ্ছি, গ্রিন জিডিপি মিনস আমরা কিন্তু কারেক্ট অ্যান্সার বোঝাচ্ছি জিডিপি মাইনাস সোশ্যাল কস্ট কস্ট বাই এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। মানে এই যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন যেটা হচ্ছে, মানে ধরো প্রোডাকশন হচ্ছে, প্রোডাকশনের জন্য কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে প্রোডাকশন হচ্ছে, তো সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে প্রোডাকশন হতে গিয়ে যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হচ্ছে বা পরিবেশের যে ক্ষতি হচ্ছে, তার জন্য আশেপাশের লোকালিটিতে যে কমন পাবলিকরা আছে তাদের যতটা হ্যাম্পার করছে, সেই বা তাদের মানে তারা যে তাদের কোনো না কোনো যদি ক্ষতি হয়ে থাকে তার জন্য তাকে যে সাফার করতে হচ্ছে বা তার জন্য তাকে যে কস্ট বিয়ার করতে হচ্ছে, সেই পার্টটাকে আমরা যখন জিডিপি থেকে বাদ দেব তখন কিন্তু আমরা গ্রিন জিডিপি পাচ্ছি। তবে এই যে পার্টটা সোশ্যাল কস্ট কস্ট বাই এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, যেটাকে আমরা জিডিপি থেকে বাদ দিয়ে গ্রিন জিডিপি পেলাম, এই পার্টটার কিন্তু অ্যাকিউরেট ভ্যালু পাওয়া সবসময় পসিবল হয় না। তো কারেক্ট অ্যান্সার কিন্তু হচ্ছে অপশন এ। হু ইজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড? কোশ্চিনটা দিয়েছে হু ইজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড বলেছে। নরম্যান বোরলক, এম এস স্বামীনাথন, আর কে ভি রাও, নান অফ দ্য অ্যাবভ। এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, নরম্যান বোরলক। A short-term government security paper is called mutual fund, share, treasury bill, debenture. Actually আমরা শর্ট টার্ম গভর্নমেন্ট সিকিউরিটি পেপার যখন দেখব, মানে আমরা কিন্তু ভাববো যে এই পার্টটা কিন্তু মানি মার্কেটের আন্ডারে হচ্ছে বা মানি মার্কেটের মধ্যে ইনক্লুডেড হচ্ছে। মানি মার্কেট এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো মানি মার্কেটের আন্ডারে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো থাকে তাদের ক্ষেত্রে ট্রানজাকশন বা তার সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলোকে আমরা যে সেল পারচেস করে থাকি সেগুলো কিন্তু 1 ইয়ারের কম সময়ের জন্য হয়ে থাকে। মানে মানি মার্কেটে যে যে ইনস্ট্রুমেন্ট গুলোকে আমরা সেল পারচেস করছি সেগুলোর ম্যাক্সিমাম টাইম পিরিয়ড কিন্তু 364 ডেজ হয়। তো আমাদের শর্ট টার্ম গভর্নমেন্ট সিকিউরিটি পেপার ইজ কল্ড, যেটা বলেছে অপশন সি হচ্ছে ট্রেজারি বিল। কেননা আমরা যদি লক্ষ্য করি ট্রেজারি বিলের টাইম টেনিওর গুলোকে, ট্রেজারি বিলের টাইম টেনিওর হচ্ছে 91 ডেজ, ট্রেজারি বিলের টাইম টেনিওর হচ্ছে 182 ডেজ, ট্রেজারি বিলের টাইম টেনিওর হচ্ছে 364 ডেজ। মানে এক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম পিরিয়ডটা পেয়েছি 364 ডেজ। 1 ইয়ার বা তার বেশি সময়ের জন্য যদি ট্রানজাকশন হয়ে থাকে তো সেই পার্টগুলোকে আমরা কিন্তু ক্যাপিটাল মার্কেটের আন্ডারে ইনক্লুড করব। তো এই পার্টগুলো যেরকম মানি মার্কেটের আন্ডারে ইনক্লুড হচ্ছে, বাদ বাকি শেয়ার বলো, ডিবেঞ্চার বলো, মিউচুয়াল ফান্ড বলো, এই যে পার্টগুলো আছে, তো এই পার্টগুলোকে আমরা ক্যাপিটাল মার্কেটের আন্ডারে ইনক্লুড করব বা গভর্নমেন্ট সিকিউরিটি বলো, সমস্ত কিছুকে ক্যাপিটাল মার্কেটের আন্ডারে ইনক্লুড করছি। M3 মানি ইজ অ্যাকচুয়ালি মানি সাপ্লাইয়ের যে ডিফারেন্ট কম্পোনেন্টস গুলো আছে M1, M2, M3, M4, তো তার মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে M3। M3 আন্ডারে কোন পার্টগুলো ইনক্লুড হচ্ছে? M1 প্লাস নেট টাইম ডিপোজিটস উইথ দ্য ব্যাংক উইথ ব্যাংকস, অপশন বি হচ্ছে M1 প্লাস M2, অপশন সি হচ্ছে M4 মাইনাস M1, অপশন ডি হচ্ছে M1 প্লাস সেভিংস ডিপোজিটস উইথ পোস্ট অফিস। তো এখানে M3 বলতে আমরা যেটা বোঝাচ্ছি অপশন এ, মানে M1 টা তো ইনক্লুড আছে প্লাস নেট টাইম ডিপোজিটস উইথ ব্যাংকস, এই পার্টটাকে অ্যাড করলে M1 এর সাথে আমরা পাচ্ছি M3। এই আর কি।
Next question, which one of the following is an example of optional money? Optional money example কোনটা? মানে actually liquid যে ক্যাশ আমাদের হাতে থাকছে, যেগুলোকে দিয়ে আমরা ট্রানজাকশন করছি, সেইগুলোকে বাদ দিয়ে আমরা কিন্তু অপশনাল মানি পাচ্ছি। মানে আমরা যে ট্রানজাকশনটা রেগুলার বেসিসে লিকুইড ক্যাশ দিয়ে করে থাকছি, সেগুলোকে বাদ দিয়ে যেগুলো আমরা পাচ্ছি সেগুলোকেই অপশনাল মানি বলছি। অপশন এ হচ্ছে কারেন্সি নোট, অপশন বি হচ্ছে কয়েন্স, অপশন সি হচ্ছে চেক, অপশন ডি হচ্ছে বন্ড। তো অপশনাল মানি যদি বলি তাহলে অপশন সি চেক। Next question, as a result of higher rate of inflation in India, the US dollar will, মানে ইন্ডিয়ান ইকোনমিতে যদি ইনফ্লেশন পার্সেন্টেজটা ইনক্রিজ করে বা ইনক্রিজ করতে থাকে ক্রমাগত, তাহলে সেক্ষেত্রে ইউএস ডলার ইন্ডিয়ান রুপির রেসপেক্টে কি করবে? আমরা জানি কোনো একটা ডোমেস্টিক কান্ট্রিতে যদি ইনফ্লেশনের পার্সেন্টেজ ইনক্রিজ করতে থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে পারবো সেই কান্ট্রির কারেন্সি ভ্যালু ফরেন কারেন্সির রেসপেক্টে ফল করেছে। মানে আমরা সোজা কথা বলতে পারবো আমাদের কান্ট্রির কারেন্সি ফরেন কান্ট্রির কারেন্সি মানে ডলারের রেসপেক্টে দেখলে আমরা ফল করতে দেখতে পাচ্ছি। তার মানে কারেন্সি ডেপ্রিসিয়েট করছে। ইকোনমিতে যদি ডোমেস্টিক কান্ট্রির ক্ষেত্রে ইকোনমিতে ইনফ্লেশন দেখা গেলে সেই কান্ট্রির কারেন্সি ভ্যালু কিন্তু ডেপ্রিসিয়েট করছে। কিন্তু এখানে কিন্তু বলেছে দেখো অ্যাজ এ রেজাল্ট অফ হায়ার রেট অফ ইনফ্লেশন ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে যদি ইনফ্লেশনের পার্সেন্টেজটা ইনক্রিজ করে তাহলে ইউএস ডলারের ক্ষেত্রে কি হবে? এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউএস ডলার কিন্তু যদি আমাদের কান্ট্রির কারেন্সি ফল করে তাহলে ইউএস ডলার কিন্তু অ্যাপ্রিসিয়েট করবে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি অ্যাপ্রিসিয়েট। কেননা এখানে ডেপ্রিসিয়েট হলে আমরা কি দেখতে পাচ্ছি, ডলার 1 ইজ ইকুয়াল টু রুপিস 70 ছিল, সেটা যখন রুপির ভ্যালু ফল করেছে আমরা দেখতে পাচ্ছি রুপিস 75 হচ্ছে। আর অ্যাপ্রিসিয়েট মানে আমরা কি দেখছি, এটা হচ্ছে ডেপ্রিসিয়েট, আমাদের কারেন্সি ভ্যালু ডেপ্রিসিয়েট করছে। আর অ্যাপ্রিসিয়েট মানে ডলারের ভ্যালু রুপির এগেনস্টে আরো স্ট্রং হচ্ছে। মানে আগে যে এখানে আমরা দেখতাম 70 রুপিস দিলে $1 পাওয়া যাচ্ছে, এখন 75 রুপিস দিয়ে $1 পাওয়া যাচ্ছে। মানে ডলারের ভ্যালু কিন্তু আগের সাথে কম্পেয়ার করলে স্ট্রং হয়েছে, বা যেটাকে আমরা বলছি অ্যাপ্রিসিয়েট। When was নীতি আয়োগ established? তো নীতি আয়োগ আমরা দেখতে পাচ্ছি অপশন এ 1 জানুয়ারি 2015, অপশন বি 15 জানুয়ারি 2016, অপশন সি 14 মে 2014, অপশন ডি 1 জুলাই 2015। নীতি আয়োগের কথা বলা হয়েছে, তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ 1 জানুয়ারি 2015। তার আগে আমরা দেখেছি যে 12 5 ইয়ার প্ল্যানটা যে সময়টা শেষ হচ্ছে, মানে 2012 থেকে আরম্ভ হয়ে 2014 তার পরবর্তী সময় আমরা প্ল্যানিং কমিশনকে টোটালি স্ক্র্যাপ হতে দেখছি। এই প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে আমরা দেখতে পাচ্ছি 1 জানুয়ারি 2015 নীতি আয়োগের কনসেপ্টটা এসছে। During which 5-year plan the 50 independence of India was celebrated? কোন 5-year প্ল্যানের সময় ইন্ডিয়ার 50 ইন্ডিপেন্ডেন্স হয়েছে? অপশন এ 9 5-year প্ল্যান, অপশন বি 10 5-year প্ল্যান, অপশন সি 7 5-year প্ল্যান, অপশন ডি হচ্ছে 8 5-year প্ল্যান। কোন 5-year প্ল্যানের সময় হয়েছে 50 ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া ওয়াজ সেলিব্রেটেড? অপশন এ হচ্ছে 9 5-year প্ল্যান। 9 5-year প্ল্যানের অ্যাকচুয়ালি টাইম টেনিওরটা আমরা দেখতে পাচ্ছি
1997 থেকে 2002. The period of 9th 5-year plan was 1st April 1997 to 31st March 2022. তো এইটাই আমরা দেখতে পাচ্ছি আর কি। Tax rate on goods under GST are determined by অপশন এ। এই যে তার আগে একটু বলে দিই, জিএসটির আন্ডারে যে বিভিন্ন ধরনের ট্যাক্সেশনের স্ল্যাব আমরা দেখতে পাচ্ছি, বা এই যে কোন কোন র মেটেরিয়াল গুলো বা কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে বা কোন কোন সার্ভিস দিলে সেক্ষেত্রে জিএসটির পার্সেন্টেজ কিরকম কি বসবে, এটাকে অ্যাকচুয়ালি কোন অর্গানাইজেশন ঠিক করে থাকে, এটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি ঠিক করছে জিএসটি কাউন্সিল। মানে কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন সি, জিএসটি কাউন্সিল। যে কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টারকে দেখতে পাচ্ছি এবং আদার মেম্বার্স হিসাবে প্রত্যেকটা স্টেটের ফাইন্যান্স মিনিস্টারদের আমরা দেখতে পাচ্ছি জিএসটি কাউন্সিলের ক্ষেত্রে। Which of the following are called Bretton Woods Twins? ব্রেটেন হুড টুয়াইন্স কোনটাকে বলছে, কোন কোন অর্গানাইজেশনকে আমরা ব্রেটেন হুড টুয়াইন্স বলছি? তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপশন এ, মানে হচ্ছে আইএমএফ অ্যান্ড ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এই দুটো অর্গানাইজেশনকে আমরা অ্যাকচুয়ালি ব্রেটেন হুড টুয়াইন্স বলে থাকি। এই দুটো অর্গানাইজেশন মানে আইএমএফ আর এইটাকে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে একটা অর্গানাইজেশন হিসেবে দেখছি, এটাকে আইবিআরডি কে, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কে। তো এই দুটো অর্গানাইজেশন ব্রেটেন হুডে, মানে এই দুটো অর্গানাইজেশন সেট আপের কথা বলা হয়েছিল, এটাই আমরা দেখছি। Balance of payment deficit can be removed through. Question number 88. Balance of payment deficit can be removed through option A, vigorous export promotion, option B, devaluation of currency, option C, import substitution, option D, all of the above. এইটা এবার যদি আমরা দেখি ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে যদি ডেফিসিট দেখা যায় তাহলে সেটাকে কি করে রিমুভ করা যাচ্ছে? যদি আমরা এরকম একটা সিচুয়েশন দেখি যে আমাদের কান্ট্রিতে আমাদের কারেন্সিটা ডিভ্যালুয়েট করেছে, মানে আমাদের কান্ট্রির কারেন্সি ভ্যালু ফল করেছে ফরেন কারেন্সির রেসপেক্টে, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পারবো? সেক্ষেত্রে দেখবো আমরা যখন ফরেন কান্ট্রি থেকে কোনো গুডস বা কোনো কমোডিটি ইম্পোর্ট করছি সেগুলোর প্রাইস লেভেল অনেক বেড়ে যাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই আমরা চেষ্টা করব ডিভ্যালুয়েশন হলে যখন আমাদের কান্ট্রির কারেন্সি ভ্যালু কমে যাচ্ছে ফরেন কারেন্সির রেসপেক্টে, তখন এরকম কন্ডিশনে দাঁড়িয়ে আমরা গুডস বা কমোডিটি গুলোকে ফরেন কান্ট্রি থেকে ইম্পোর্ট না করিয়ে এনে আমাদের কান্ট্রিতে তৈরি করার চেষ্টা করব, যেটাকে আমরা বলছি ইম্পোর্ট সাবস্টিটিউশন। একইভাবে আমরা কি দেখব, একদিকে যেরকম ডিভ্যালুয়েশনের এফেক্টে আমরা দেখছি ইম্পোর্ট কস্টলিয়ার হচ্ছে, একইভাবে আমরা দেখতে পারবো এক্সপোর্টটা, আমরা যে গুডস বা কমোডিটি প্রডিউস করে ফরেন কান্ট্রিতে পাঠাচ্ছি, সেই এক্সপোর্ট কিন্তু চিপার হচ্ছে ফরেনারদের কাছে। আমাদের কান্ট্রির এক্সপোর্ট, আমাদের কান্ট্রির যে গুডস বা কমোডিটি এক্সপোর্ট করছি সেগুলো কিন্তু ফরেনারদের কাছে চিপার হচ্ছে। কাজে আমরা দেখতে পারবো যে এক্সপোর্ট প্রমোশন হতে, একদিকে ইম্পোর্ট সাবস্টিটিউশন আর একদিকে এক্সপোর্ট প্রমোশন, এরকম যদি চলতে থাকে তাহলে লং টার্মে গিয়ে আমরা অটোমেটিক এর ক্ষেত্রে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কিন্তু ফুলফিল হচ্ছে। কাজেই এক্ষেত্রে আমরা তিনটেই কারেক্ট বলছি, ভিগোরাস এক্সপোর্ট প্রমোশন, অপশন বি হচ্ছে ডিভ্যালুয়েশন অফ কারেন্সি, অপশন সি হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন। অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে হোয়াট কাইন্ড অফ আনএমপ্লয়মেন্ট ইজ ফাউন্ড ইন এগ্রিকালচার সেক্টর অফ ইন্ডিয়া?
কোন ধরনের আনএমপ্লয়মেন্ট আমরা ইন্ডিয়ান এগ্রিকালচার সেক্টরে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অপশন গুলো বলি একবার। ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট, অপশন বি হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, অপশন সি হচ্ছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, অপশন ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। ইন্ডিয়ান এগ্রিকালচারাল সেক্টরে আমরা কিন্তু ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট দেখছি, মানে কারেক্ট অ্যান্সার অপশন সি, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। মানে অ্যাকচুয়ালি কোনো একটা এগ্রিকালচারাল সেক্টরে ম্যাক্সিমাম যে প্রোডাক্টিভ ক্যাপাসিটি সেটা যতজন করতে পারে তার থেকে বেশি যদি লেবার ফোর্স সেই সেক্টরে এনগেজমেন্ট থাকে, তাহলে অ্যাডিশনাল যে লেবার ফোর্স এনগেজমেন্ট থাকলো তার মার্জিনাল প্রোডাক্টিভিটি হচ্ছে 0। এমপিএল বা মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার, তার ক্ষেত্রে আমরা 0 দেখছি। কাজেই কারেক্ট অ্যান্সার হচ্ছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, যেটা আমরা এগ্রিকালচার সেক্টরে দেখতে পাচ্ছি। বাদ বাকি যে ধরনের আনএমপ্লয়মেন্ট গুলো আছে, ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট আর ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, এই দুটো কন্ডিশন আমরা কিন্তু ডেভেলপড ইকোনমির ক্ষেত্রে মেনলি দেখছি। ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট মানে কারুর কাছে হয়তো জব অ্যাভেলেবল আছে, কিন্তু সে প্রিভিয়াস ওয়েজ রেটে কাজ করতে মানে অ্যাভেলেবেল থাকলেও সে কাজ করতে রাজি হচ্ছে না। প্রিভেলিং ওয়েজ রেটে, মানে যে ওয়েজ রেটে তার কাছে জব অ্যাভেলেবেল আছে সেই ওয়েজ রেটে সে কিন্তু কাজ করতে ইন্টারেস্টেড নয়। এরকম একটা আনএমপ্লয়মেন্টকে আমরা বলছি ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। আর ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে কেউ ধরো বেটার কোনো অপরচুনিটি পেলো, একটা জব করতে করতে আরো ভালো কোনো অপরচুনিটি পেলো, এরকম একটা কন্ডিশনে সে যখন একটা জব ছেড়ে আরেকটা জবে জয়েন করছে, এরকম একটা সিচুয়েশনে যে মাঝখানের যে টাইম পিরিয়ডটায় সে আনএমপ্লয়েড থাকছে, সেই ধরনের আনএমপ্লয়মেন্টকে আমরা বলছি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। এই ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট এবং ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কোনোটাই কিন্তু এগ্রিকালচার সেক্টরের সাথে রিলেটেড নয়। কাজে কারেক্ট অ্যান্সার অপশন সি, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। নেক্সট হচ্ছে এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট মিনস, অপশন এ ডিফারেন্স বিটুইন কারেন্ট এক্সপেন্ডিচার অ্যান্ড কারেন্ট রিসিপ্টস, অপশন বি ডিফারেন্স বিটুইন টোটাল এক্সপেন্ডিচার অ্যান্ড টোটাল রিসিপ্টস অফ কারেন্ট ফিসকাল ইয়ার, অপশন সি revenue deficit minus capital assets creating grants in aid, option D none of the above। তো এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট বলতে আমরা বোঝাচ্ছি, কারেক্ট হচ্ছে এখানে অপশন সি, মানে রেভিনিউ ডেফিসিট থেকে আমরা বাদ যাচ্ছে যখন ক্যাপিটাল অ্যাসেট ক্রিয়েটিং গ্র্যান্টস ইন এড এই পার্টটা, তখন আমরা পাচ্ছি কিন্তু এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি বাজেটের, ইউনিয়ন বাজেটের দুটো পার্ট থাকে, একটাকে আমরা বলি বাজেট রিসিপ্টের পার্ট, আরেকটাকে আমরা বলি বাজেট এক্সপেন্ডিচারের পার্ট। তো বাজেট রিসিপ্টের আন্ডারে আবার দুটো পার্ট দেখব, একটাকে বলবো আমরা রেভিনিউ রিসিপ্ট, আরেকটাকে বলবো ক্যাপিটাল রিসিপ্ট। তো এই বাজেট রিসিপ্টের যে রেভিনিউ রিসিপ্টের পার্ট থাকছে, তার আন্ডারে আমরা আবার দেখছি আরো দুটো পার্ট থাকছে, ট্যাক্স রিসিপ্ট, নন ট্যাক্স রিসিপ্ট। অল টাইপস অফ ট্যাক্সেশন যেটা গভর্নমেন্ট কালেক্ট করছে, ডিরেক্ট ট্যাক্স বলো ইনডিরেক্ট ট্যাক্স বলো, সমস্ত ট্যাক্সেশন যেটা গভর্নমেন্ট কালেক্ট করছে আর কি, যেখান থেকে গভর্নমেন্টের রেভিনিউ জেনারেট করছে, এগুলো আমরা ট্যাক্স রিসিপ্টের পার্টে পাচ্ছি রেভিনিউ রিসিপ্টের আন্ডারে। আর নন ট্যাক্স রিসিপ্টের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি ফিস, ফাইনস, তারপর ধরো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গ্র্যান্টস এর যে পার্টটা, বিভিন্ন যে স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন টেরিটরি, এদের কাছে যে গ্র্যান্টস গুলো আসছে, যেটাকে আমরা এখানে ডিডাক্ট করেছি ক্যাপিটাল অ্যাসেট ক্রিয়েটিং গ্র্যান্টস ইন এইড, এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা নন ট্যাক্স রিসিপ্টের আন্ডারে ফেলছি রেভিনিউ রিসিপ্ট। এছাড়াও পাবলিক সেক্টর ইউনিটস গুলোর যে প্রফিট হচ্ছে সেগুলোকেও আমরা রেভিনিউ রিসিপ্টের নন ট্যাক্স রিসিপ্টের আন্ডারে ফেলছি। তো রেভিনিউ ডেফিসিট বলতে আমরা কোনটাকে বলছি, রেভিনিউ এক্সপেন্ডিচার, যখন রেভিনিউ এক্সপেন্ডিচারটা যখন রেভিনিউ রিসিপ্টের থেকে বেশি হচ্ছে তখন সেটাকে রেভিনিউ ডেফিসিট বলছি। তো রেভিনিউ ডেফিসিট থেকে এই পার্টটাকে ডিডাক্ট করলে আমরা কিন্তু পাচ্ছি এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট। তো আজকে মোটামুটি এই অবধি ছিল আজকে ক্লাসটা।
তো আমরা এর পরের ক্লাসে আবার এরপর থেকে কন্টিনিউ করব। সবাইকে বলবো যে ইকোনমিক সলিউশনস ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখো, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে রেগুলার বেসিসে সবাই ফলো করো। তাহলে পরবর্তীকালে আরো যদি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীকালে আরো ভিডিও দিলে অটোমেটিক্যালি নোটিফিকেশন গুলো তোমাদের কাছে চলে আসবে।